সন্ধ্যা শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ 24শে জুন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের একটি বিশেষ পুণ্য দিন। এই দিনে ভগবান শ্রী অরবিন্দের দেহাংশ লক্ষ্মী হাউসে প্রতিস্থাপন করা হয়। আজ আমরা মিলিত হয়েছি অন্য একটি কারণে। আজ আমাদের সবার প্রিয় রথীন্দার জন্মশতবর্ষ। সৌম্যদর্শন, ন্যায়নিষ্ঠ, স্পষ্ট বক্তা, প্রচার বিমুখ, রক্ষণশীল পরিবারের মানুষ ছিলেন রথীন্দা। জয়াদির ডাকে আমি লক্ষ্মী হাউসে আসি। পরে রথীন্দা ও শ্যামলদার সঙ্গে পরিচয় হয়। রথীন্দা ছিলেন উত্তর কলকাতার মানুষ। আমাকে একদিন জিজ্ঞাসা করেন, তোমার বাপের বাড়ি কোথায়? আমি বলি উত্তর কলকাতায়, শ্যামপার্কের বিপরীত দিকে। বললেন, ও তোমার বাবার নাম কি? বাবার ডাক নামে রথীন্দা বললেন, ও তো তোমার বাবা আর আমি তো একসঙ্গে শ্যামপার্কে ফুটবল খেলতাম। সেই থেকে রথীন্দা আমাকে একটু অন্য চোখে দেখতেন। আমি শক্তি সেন্টারের দায়িত্ব পাওয়ার পর থেকে টাকা পয়সায় দায়িত্ব নেওয়ার জন্য সোমনাথ আসে। হলের এই ঠিক পিছনেই ছোট একটা ঘর ছিল, সেই ঘরটায় আমরা পাশাপাশি বসতাম। শক্তি সেন্টারের প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আর রাত 8টার সময় নিজে আসতেন। একদিন আমাকে বললেন, ময়লা মতন চোখ গোল গোল ছেলেটি তোমার পাশে বসে কেন? আমি বললাম, ও বয়সে আমার চেয়ে অনেক ছোট, হিসেব দেখে, আপনার ছেলে ওনাকে এনেছেন। বললেন, না, ওর সঙ্গে বেশি কথা বলবে না, আর ওকে বলবে তোমার পিছনে যেন বসে। 8টার সময় নিজে আসতেন আর বলতেন, মা এবার ঝাঁপ বন্ধ করো, গেটের বাইরে বেরোবে না। রিক্সা ডাকিয়ে বলতেন, ওঠো, কোনো দিকে তাকাবে না, সোজা বাড়ির গেটে গিয়ে নামবে। আমাকে কয়েকজনের নাম বলেছিলেন এই বলে যে এদের কাছে বিশেষ দরকার না হলে যাবে না, কারণ ওরা সম্মান দিয়ে কথা বলতে জানে না। অত্যন্ত সরল, সাদাসিধে, নিরহংকারী মানুষ ছিলেন। আমরা রথীন্দার জন্মদিনে সামান্য উপহার দিলে বলতেন, এগুলো দাও কেন? আমি তো ব্যবহার করি না, আলমারিতে তোলা আছে। জয়াদি বলতেন, ওরা ভালোবেসে দিচ্ছে, এসব বলো কেন? বলতে গেলে অনেক কথাই মনে আসে। তখন মোবাইল ছিল না। বিশেষ কারণে যদি ফোন করতে হতো, বলতেন, হ্যালো, আমি রথীন মিত্র, জয়া মিত্রের স্বামী, আমার বয়স 80। আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা বলেন কেন? বললেন, না, এটা বলতে হয়, পরপুরুষ ফোন করা ঠিক না। এত নীতিপরায়ণ ছিলেন। তার একটা কথা বলি, আমাদের ডোনা শক্তি সেন্টারে বিশ্বজিৎদার কাছে আঁকা শিখত। একদিন আমাকে বললেন, আচ্ছা তোমরা ডোনার মাইনে নাও তো? নিজের লোক বলে মাইনে নেবে না, সেটা হবে না। অনেক কথাই মনে আসে। সব শেষে বলি, রথীন্দার খুব গর্বের বিষয় ছিল। বলতেন যে, জানো, জয়া বলে গেছে, রথীন মিত্র না থাকলে আজ জয়া মিত্র হতে পারতেন না। এই মানে আর অনেক কথা বলা যায়, কিন্তু সময়ের অভাব। সবাই মায়ের কাছে আছেন, সবাই ভালো থাকুন, এটাই আমাদের একান্ত প্রার্থনা। এখন আমরা শ্রী প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, সবার যিনি দাদু, তাঁর কণ্ঠে রেকর্ড করা সাবিত্রীর থেকে কিছু অংশের পাঠ শুনব। Choice and the supreme consummation. A marvelous sun looked down from ecstasy's skies on worlds of deathless bliss, perfection's home. Magical unfoldings of the eternal smile, capturing the secret heartbeats of delight. God's everlasting day surrounded her. Domains appeared,
of sempiternal light, invading all nature with the Absolute's joy. Her body quivered with eternity's touch. Her soul stood close to the founts of the infinite. Posture of eternal calm, its pose of ecstasy immutable. রথীন্দা শ্যামা সঙ্গীত খুব ভালোবাসতেন। সেই জন্য আজ কথায় ও সুরে শ্যামামায়ের চরণে ভক্তের বিনম্র নিবেদন চরণ ছুঁয়ে যাই। সংকলন ও পাঠ অমিত বন্দ্যোপাধ্যায়। স্তোত্রপাঠ তথাগত মণ্ডল। সঙ্গীতে আছেন অর্চন চক্রবর্তী, সায়ন ভট্টাচার্য, রাকেশ চৌধুরী, তথাগত মণ্ডল ও অমিত বন্দ্যোপাধ্যায়। তবলায় গৌতম দত্ত ও সিনথেসাইজারে অর্চন চক্রবর্তী। এরা সকলেই আমাদের শ্রী অরবিন্দ পরিবারের মানুষ, আমাদের স্কুলের শিক্ষক। আজ এই অমাবস্যা তিথিতে কথায় ও সুরে শ্যামা মায়ের চরণে ভক্তের বিনম্র নিবেদন চরণ ছুঁয়ে রই। करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्यश्चिन्नशिरः खड्गवामाधूर्ध्वकराम्बुजाम् अभयं वरदं चैव दक्षिणाधूर्ध्वपाणिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमूडालिगलद्रुधिरचर्चितां कर्णावतं सतानीत शवयुग्मभयानकां घोरदंष्ट्रां करालास्यां हीनोन्नतपयोधरां शवानां करसङ्घातैः कृतकाञ्चिं हसन्मुखीं श्रिक्कद्वयगलद्रक्तधाराविस्फुरिताननां घोररावां महारौद्रीं श्मशानालयवासिनीं वालार्कमण्डलाकारलोचनद्रुतयान्वितां दन्तुरां दक्षिणव्यापी मुक्तालम्बिकचोच्चयां शवरूपमहादेव हृदयोपरि संस्थितां शिवाभिर्घोररावाभिश्चतुर्दिक्षु समन्वितां महाकालेन च समं विपरीतरतातुरां सुखप्रसन्नवदनां स्मेराननसरोरुहाम् एवं सञ्चिन्तयेत् कालीं सर्वकामसमृद्धिदाम् एवं सञ्चिन्तयेत् कालीं सर्वकामसमृद्धिदाम् एवं सञ्चिन्तयेत् कालीं सर्वकामसमृद्धिदाम्। হৃৎকমলে ফুটিয়েছি মা রাঙা জবা তোর তরে। দেখ মা শ্যামা বরং ডালা আসন পাতা এই ঘরে। আয় দেখি মা দাঁড়া এসে, সয় না দেরি আয় তরা। রাঙা চরণ দিক ছড়িয়ে ভালোবাসা উজাড় করা। মন্ত্র কিছুই জানি না তোর, মুখ রেখেছি তাই ঢেকে। মুখ ফেরাবি তাই বলে মা চোখ সরাবি ছেলের থেকে। এই হৃদয়ে রাখ দেখি তোর আলোয় ভরা চরণ দুটি। আসবি মা তুই তাই হৃদয়ে রাঙা জবাও উঠল ফুটি। এই মায়ের কথা
যা শেষ হয়েও শেষ হয় না, শেষের পরেও বাজতে থাকে তার ঝংকার। হয়তোবা নিজের অলক্ষ্যে আমাদের চেতন বিনার তারে। সেই মা যার স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে শ্রী অরবিন্দ বলেছিলেন, পরমা সৃষ্টিময়ী আদি মহাশক্তি। বলেছেন সকলই তাঁর প্রকাশ, তাঁরই মধ্যে স্থিতি ও জীবন ধারণ সকলের, এবং তিনি সকলের মধ্যে বাস করেন। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলা। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলা। ওরে তোর মতো যে, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে বয়ে আলাপন। তোর মতো যে, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে বয়ে আলাপন। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা রূপে ঘোচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তোর রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ও মন তাই বলিয়ায়, ও মন তাই বলিয়ায়, ও রাঙা পায় করি আত্মসমর্পণ। তাই বলিয়ায়, ও মন তাই বলিয়ায়, ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যায় আছে সে নয় রে ভুয়া ভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যায় আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন।
অতি মানস মহাশক্তি, দিব্য এক সর্বজ্ঞানময় ইচ্ছা আর সর্বক্ষমতাময় জ্ঞানের আধার। সে শক্তি আপন অভ্রান্ত ক্রিয়ায় নিত্য প্রকট, সকল গতিধারা মায়ের পদক্ষেপ। তিনি সেই শক্তিময়ী যিনি আমাদেরকে উন্মুক্ত করে ধরেন অতি মানস অনন্ত সকলের দিকে, বিশ্বব্যাপী বিশালতার দিকে, পরম জ্যোতি মহৈশ্বর্যের দিকে, অলৌকিক জ্ঞান ভাণ্ডারের দিকে। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, আমার মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দারে বেড়া, ফসলে তছরু হবে না। কালী নামে দারে বেড়া, ফসলে তছরু হবে না। বসে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জং ঘেঁষে না। মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জং ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, আমার মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না। অদ্য অন্ত শতাব্দে বাজাপ্ত হবে জানো না। অদ্য অন্ত শতাব্দে বাজাপ্ত হবে জানো না। আছে এক তারে মন, এই বেলা তুই ছুটিয়ে ফসল কেটে নে না। এক তারে আমার মন রে আমার, এক তারে মন, এই বেলা তুই ছুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।
একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না, একা যদি মন রে আমার, একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না, মন রে বেশি কাজ জানো না, মন রে বেশি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে হতো সোনা, মানব জমিন রইল পতিত, আবাদ করলে হতো সোনা, মন রে বেশি কাজ জানো না, আমার মন রে বেশি কাজ জানো না। শ্রী অরবিন্দ মায়ের কথা বলতে গিয়ে লিখলেন, তিনি এক স্বর্ণ সেতু, অপূর্ব, অনল, পরম অজানার তিনি এক প্রজ্বলন্ত শিখা, গভীর অন্তরের নীরবতায় তিনি এক মহাশক্তি। পরবর্তীকালে শ্রীমাও জেনেছিলেন যে শক্তি তার ভেতরে নেমে এসেছিল ও শক্তি জুগিয়েছিল, তা হচ্ছে মহাকালী শক্তি। আবার এই মা কালীকে জানতে সেদিন অন্তরের তাগিদ অনুভব করেছিলেন নরেন্দ্রনাথ। তিনি পৌঁছে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। এই প্রসঙ্গে একদিনের একটি ঘটনা বলি। উত্তর কলকাতায় বলরাম মন্দির, এখন বাগবাজারের বলরাম বসুর বাড়িতে বৈঠকি আসর চলছে। শ্রীরামকৃষ্ণ বসে আছেন ভক্ত পারিষদ নিয়ে। উপস্থিত রয়েছেন তদানীন্তন বহু গণ্যমান্য মানুষ। উপস্থিত রয়েছেন নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ। ভক্তদের মাঝখানে স্বামীজিকে গান গাইতে বললেন ঠাকুর। ত্রৈলোক্যনাথ সান্যালের কথায় এবং স্বামীজি তার নিজের সুরে গান ধরলেন। নিবিড় আধারে মাতর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এই গানটি গাইবার সময় যখন ওই চরণটির আবির্ভাব ঘটল, সমাধি মন্দিরে গো মা কে তুমি গো একা বসে, গানটি শোনার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ পৌঁছে গেলেন গভীর সমাধিতে। নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি, নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি, তাই যোগী
ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি। মহাকাল রূপ ধরি আধার বসন করি। মহাকাল রূপ ধরি আধার বসন করি। সমাধি মন্দিরে গোমা কে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিচলি খেলে। মা 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 অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে। চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মতো নিবিড় আধারে মতো নিবিড় আধারে মতো চমকে রূপ রাশি। মা মায়ের প্রতি ভক্তের গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে বারবার। ভক্তের অন্তরের বাসনা যা শেষ নিঃশ্বাস পর্যন্ত দেবী কালীর প্রতি নিবেদন করতে চায়, ভক্তের আন্তরিক আকুতি।
যেখানে তিনি অন্তিম কালে জিহ্বায় দেবী কালীর নাম উচ্চারণ করতে চান। এছাড়াও যে গানটিতে ভক্তের জীবনের দুঃখ, কষ্ট এবং দেবী কালীর প্রতি গভীর নির্ভরতা প্রকাশ পেয়েছে, তেমনই একটি গান শুনব আমরা। মনেরে বাসনা শ্যামা ওরে সবাসনা শোনো মা, শোনো মা, শোনো মা, শোনো মা বলে মনেরি বাসনা শ্যামা সবাসনা শোনো মা বলে, মনেরি বাসনা শ্যামা সবাসনা শোনো মা বলে, অন্তিম কালে জিহ্বা যেন বলতে পায় মা কালী, কালী হৃদয় মাঝে তখন উদয় হয় মা, হৃদয় মাঝে উদয় হয় মা, করবে যখন অন্তর যদি মনেরি বাসনা শ্যামা। তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে মা, তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দনে আর মিশাইয়ে ভক্তি চন্দনে, তার পদে দেব পুষ্পাঞ্জলি, অন্তিম কালে জিহ্বা যেন বলতে পায় মা কালী, কালী হৃদয় মাঝে উদয় হয় মা, হৃদয় মাঝে উদয় হয় মা, করবে যখন অন্তর যদি মনেরি বাসনা শ্যামা। গঙ্গা জলে অর্ধয়ঙ্গ থাকবে স্থলে, অর্ধয়ঙ্গ গঙ্গা জলে অর্ধয়ঙ্গ থাকবে স্থলে, কেহবা কেহবা লিখিবে ফলে, কালী কালী নামা বলি, কেহবা লিখিবে ফলে, কালী কালী নামা বলি, কেহবা কর্ণ কুহরে বলবে হরি উচ্চ ঈশ্বরে।
হরে হরে কেহ বলবে হরে হরে তার দুই করে তালি অন্তিম কালে জিহ্বা যেন বলতে পায় মা কালি কালি হৃদয় মাঝে তখন উদয় হয় মা করবে যখন অন্তর্জলি মনেরই বাসনা শ্যামা সবাসনা শোনো মা শোনো মা শোনো মা শোনো মা বলি অন্তিম কালে জিহ্বা যেন বলতে পায় মা কালী কালী জয় কালী জয় কালী জয় তারা ত্রিতপনাশিকে জয় মা काली के जय माता तपनाशी के जय माँ काली के অপূর্ব নিবেদন শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে। So this was our humble tribute to Rothinda. আশা করি আপনাদের ভালো লেগেছে ডকুমেন্টারি ফিল্মটা। এবারে আমরা একটু ডেকে নেব যারা এই ফিল্মটা তৈরি করেছে। তোমরা প্লিজ চলে এসো, ঋতব্রত টিমে যারা আছো, আর সুদিতি, সাগ্নিক, তোমরাও চলে এসো। আচ্ছা, এই ফিল্মের যে ডিরেক্টর ঋতব্রত মুখার্জি, ও তো আমাদেরই এক্স স্টুডেন্ট, কিন্তু ও আজকে আসতে পারেনি কারণ ওই একই কারণে মানে একটা ফিল্মের শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছে। বিখ্যাত নাট্যকার বাদল সরকারের একটা খুব বিখ্যাত নাটক পাগলা ঘোড়া, সেইটার ওপরে একটা সিনেমা তৈরি হচ্ছে, সেইটাতেও কাজ করছে, সেই জন্য আজকে আসতে পারেনি, কিন্তু ওর টিম মেম্বাররা আছে। তো ঋতব্রতর বিষয়ে একটু বলিও, মানে আপনারা অনেকেই জানেন ও তো ক্লাস 8-এ আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। যখন ভর্তি হয়েছিল তখনই ও বেশ মানে সেলিব্রিটি আর কি। তখনই ও একটা হিন্দি ফিল্ম কাহানি করেছিল, অ্যান্ড হি ওয়াজ নোন অ্যাজ রানিং হট ওয়াটার, মানে ওইভাবেই আমাদের পরিচয়টা দিয়েছিল। তারপর তো যখন ও প্রথম স্কুল টিমের সঙ্গে পন্ডিচেরি গেল, পন্ডিচেরি গিয়ে ওর এত ভালো লেগেছিল যে ওখান থেকে ফিরে এসে একটা ভিডিও তৈরি করে দেখালো আমাদের, সেটাই খুব সুন্দর। তখনই আমরা বুঝেছিলাম যে মানে ও কত ভালো ফিল্ম মেকার হবে। তারপরে প্রচুর সিনেমা করেছে, অনেক সিনেমা আপনারা জানেনই। এখন আপাতত একটা সিনেমা চলছে ওর, রবীন্দ্র কাব্য রহস্য, সেটাও শুনেছেন। তাছাড়া ও পড়াশোনাতেও কিন্তু সবসময় ভালো ছিল। 2018-এ আমাদের স্কুল থেকে ও আইএসসি পাশ করেছে, আর আইসিএসসি আইএসসি দুটোতেই ভালো মার্কস পেয়েছিল। তারপরেও যখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করলো, তাতেও বেশ ভালো মার্কস পেয়ে পাশ করেছে। তার সঙ্গে সঙ্গে ও সব রকমের পাবলিক স্পিকিং, whether it was debate, national level and state level debates, elocution, any kind of cultural presentation, সবেতেই ভালো করতো। আর নাটকের সঙ্গে তো শুরু থেকেই যুক্ত, নাটক, ফিল্ম। হি ইজ ভেরি ভেরি প্যাশনেট অ্যাবাউট এভরিথিং। হি কুড নট কাম টুডে। তো আমি একে একে পরিচয় করাচ্ছি ওর টিম মেম্বাররা সবাই, এরাও কিন্তু সবাই ভীষণ ট্যালেন্টেড। আমি যেমন যেমন তোমাদের নাম বলবো তোমরা একটু সামনে চলে এসো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হলো অনিমেষ চক্রবর্তী। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। অনিমেষ চক্রবর্তী,
He is the director of photography and the editor of this film. And, you know, the company Unified Movies, this is owned by him. He also has his own YouTube channel, and his areas, you know, he is very passionate about drone videography, cinematography, video editing, etc. Okay, next we have Granthon Sengupta. Granthon Sengupta, he is the associate director of this movie, and he is associated with Bengali film industry for the last 20 years in the capacity of an assistant director and a writer. Then we have Orko Roy. Orko Roy is the assistant director. After completing his master's in comparative literature, he is an aspiring researcher in post-colonial and subaltern studies. And he has worked as a writer for radio and OTT platforms also. And Ishanu Chakraborty, Ishanu is, he has done the original background score for this film. He's a, you know, renowned musician. He has been working for the music industry in the capacity of a singer, a songwriter, composer, programmer, arranger for many, many years. But by profession, he is a telecom engineer working in this capacity for the last 16 years. And we also have Debojyoti Bhattacharya, who has graduated in film studies, and he's also an actor and associated with film direction also. So a big round of applause for the entire team. Now we have our students. So Shuditi Bhattacharya and Shagnik Bhattacharya. Shuditi is in class 12 and Shagnik is in class 9, right? Yes, okay. So big round of applause for them too. So we have, you know, small gifts for them. এতক্ষণ আমরা তথ্যচিত্র দেখলাম, রথীন্দার সম্বন্ধে অনেক কিছু জানলাম, আর নতুন করে বলার কিছু নেই। তবে রথীন্দার ব্যাপারে যেরকম সুমিত্রা বলল যে যখন পরীক্ষার রেজাল্ট বেরোতো উনি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন যে বাচ্চারা কীরকম করলো। শুধু রথীন্দা নয়, রথীন্দার সুপুত্র যাকে আমরা বাবুয়া বলি, আমাদের এখানকার সচিব, চিত্রশিল্পী শুক্তি শুভ্রা প্রধান রথীন্দার খুব প্রিয় পাত্রী ছিলেন। উনি এখন এসে উপস্থিত হয়েছেন। আপনারা ফিল্মে দেখলেন শুক্তিদিকে। শুক্তিদি আজকে রথীন্দার এই ছবিটা এঁকে নিয়ে এসছেন এবং উনি একটু কিছু বলবেন। হ্যালো, আমি শুক্তি শুভ্রা প্রধান কথা বলছি। মানে আমি শ্রী অরবিন্দ ভবন বা এই যে শ্রী মায়ের এখানে আমি একটা নিকৃষ্ট সন্তান কখনো বলবো না, উত্তম সন্তানও বলবো না, আমি একজন সন্তান। মায়ের কাছে আছি, এর থেকে বড় কৃপা বোধহয় আর আমার জীবনে কিছু নেই। ভালো থাকার জন্যে যেটুকু প্রয়োজন তার থেকে বেশি চাই না।
কোনো দিন মনে হয়নি যে ছবি আঁকা ছেড়ে দেবো বা গল্প লেখা ছেড়ে দেবো কি পড়াশোনা বন্ধ করব। এই যে মা এখনও আমাকে সেই আশীর্বাদ করে চলেছেন, তার জন্যে আমি ধন্যবাদ জানাই। শুধু মাকে নয়, মাকে তো প্রণাম জানাচ্ছি, কিন্তু ধন্যবাদ জানাই আমার এই সংস্থাকে, যেখানে জয়াদি আর যাকে আমি জামাইবাবু বলি, সেই জামাইবাবু মানে অসাধারণ, তাদের আমার ওপরে কৃপা। এত টান, এত ভালোবাসা, এই বন্ধন ছিঁড়ে কোথাও যাই এমন কোনো সাধ্য আমার নেই। সকলকে শুভেচ্ছা জানাই, ভালো থাকবে। ওকে নিয়ে চল। আমি বলছিলাম রথীন্দার কথা। রথীন্দা ভীষণ ভালোবাসতেন যখন বাচ্চারা ভালো রেজাল্ট করতেন। উনি নিজে মেধাবী ছিলেন এবং মেধার কদর করতেন। আমাদের প্রিন্সিপাল স্যারও সেটা বোধহয় রথীন্দার থেকে ইনহেরিট করেছে। বছরের পর বছর যখন আমাদের রেজাল্ট বেরিয়েছে, আমরা অধীর আগ্রহে রেজাল্ট দেখেছি এবং দেখেছি কোথাও কখনো 0.5%-এর জন্যে, কখনো 1%-এর জন্যে আমাদের বাচ্চারা হয়তো মেধা তালিকার একেবারে শীর্ষে থাকতে পারেনি। আর এবার যখন রথীন্দার জন্মদিনের তোড়জোড় হচ্ছে, এরই মধ্যে আমাদের আইএসসি আইসিএসসির রেজাল্ট বেরোলো এবং প্রথমবার আমাদের স্কুল থেকে কেউ প্রথম স্থান অধিকার করলো, অল ইন্ডিয়া ফার্স্ট। আর প্রত্যেকটা বিষয়ে ও 100-তে 100 নম্বর পেয়েছে। তখন সব টিচাররা, আমরা দাবি করলাম যে আমাদের একটা বড় করে ফিস্ট হওয়া দরকার। এবং তখনই ঠিক হলো যে যখন রথীন্দার জন্মদিন আমরা পালন করব, তার সঙ্গে আরেকটাও জিনিস আমরা পালন করব, সেটা হচ্ছে আমাদের সৃজনীর কৃতিত্ব। ওনার হয়তো ইন্টারভিউ আপনারা দেখেছেন, ওনার ছবি দেখেছেন। আজকে হয়তো ও আমাদের মধ্যে এসে পৌঁছেছে। সৃজনী তুমি আছো? তোমার বাবাকে এবং মাকে দুজনকে নিয়ে তুমি স্টেজের ওপরে এসো, সবাইকে দেখতে দাও। আচ্ছা, এবার আমি আমাদের আচ্ছা, ওরা স্টেজে থাকতেই কি আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করতে পারি? হ্যাঁ, চলে এসো। না না, বেশি বলো না, একটু কিছু বলো। এই মেমেন্টোটা দিয়েছে সৃজনী। আমি কি লেখা আছে পড়ছি, স্কুলের একটা ছবি আছে, আর ছবির ওপরে লেখা আছে, এ টোকেন অফ গ্র্যাটিটিউড, লাভ অ্যান্ড রেসপেক্ট টু দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল, মাই আলমা ম্যাটার, ফর মেন্টরিং মি থ্রু আউট দ্য জার্নি of 15 years with intellectual brilliance, cultural radiance and emotional treasure. Niche Srijani Shai. Thank you. Thank you to Srijani and her proud, at the same time very humble parents. একটু বসুন। আজকে তো অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসেছি, তো হয়তো একটা ধন্যবাদ জ্ঞাপনের একটা ব্যাপার থাকে, কিন্তু এই অনুষ্ঠানে ঠিক বোধহয় ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই বা কোনো অবসর বা পরিসর নেই। আমি বাবার সম্বন্ধে দু একটা ছোট কথা বলবো, চেষ্টা করব দীর্ঘায়িত না করতে। বাবা, যেটা আপনারা জানলেন ওই ডকুফিচারে, অল্প বয়সে মাকে হারিয়েছিলেন এবং সেই জায়গা থেকে বাবা যখন
তার মার শরীর শ্মশানে নিয়ে যান, তখন যে কোনো কারণেই হোক ওই অল্প বয়সী ছেলেকে দিয়ে শপথ করানো হয়েছিল যে তুমি কোনোদিন মিথ্যে কথা বলবে না। এটার কথাটা আমি একটু পরে আবার ফিরে আসব। তো এই যে অল্প বয়সে মাতৃহারা হওয়ার প্রভাব তার সারা জীবন থেকে গেছে, কিন্তু থেকে গেছে তার যেরকম অন্যান্য অভাব তৈরি হয়েছে তার ব্যক্তিত্বে এবং তার ব্যবহারে, একটা খুব বড় দিক ছিল যে ওই মাকে উপাসনা করাটাই তার জীবন হয়ে গিয়েছিল। তো আমি যে বাবাকে দেখেছি, একটা কালো ডায়েরি মতন ফোল্ডার করা, খুললেই বাঁদিকে মা কালীর ছবি এবং তার ছাড়া ছোট ছোট আরও দু একটা পুস্তিকা, ওর বাবার লেখা চিঠি, যেটা অমল মামা বললেন, ওর মার একটা ছবি, যেগুলো প্রণাম করে উনি প্রতিদিন দিন শুরু করতেন, মানে ঘুম থেকে উঠে। এইটা একটা বলার ছিল। তারপরে যেটা বলার ছিল, আপনারা শুনেছেন যে জাহাজে যেতে যেতে জ্যোতিষীয়কে কি বলেছিল। তো যাই হোক, তারপরে ফিরে আসার পরে আমি যখন জন্মাই, কথাটা আপনাদের বললে আপনারা শুনলেন, আমি বলেছি ভিডিওতে বা ডকুফিচারে যে আমার স্কুলে গিয়ে কীরকম রেকর্ড বদলেছিলেন। কিন্তু আজকে হয়তো এটা বলা যায় এই পরিসরে যে যখন আমি জন্মাই এবং বাড়িতে আমার মা ফিরে আসেন হাসপাতাল থেকে, তখন আমাদের শ্যামবাজারের বাড়ির ঠাকুর ঘরে আমার মাকে নিয়ে বাবা যান, গিয়ে বলেন প্রণাম করো মাকে। তো প্রণাম করার পরে মাকে বলেন যে এইটা প্রার্থনা করো, আমিও প্রার্থনা করছি যেন এই ছেলে আমাদের ছেলে না হয়, মায়ের ছেলে হয়। আমি অনেক বাবা মার কথা শুনেছি, কিন্তু আমার বাবার কিন্তু এইটা ছিল চরিত্র। এইটা কিন্তু আমি বলতে চাই, এটাতে আমি হয়তো তার যোগ্য কোনোদিন হয়ে উঠতে পারিনি, কিন্তু মানুষটাকে বোঝার জন্যে এইটা বোধহয় বলার দরকার ছিল। এই একটা কথা, এবং সারা জীবন এই মাতৃ উপাসনাতেই তিনি কাটিয়েছেন। এবং এখানে যেটা আপনারা শুনলেন, 52 বছর বয়সে শ্রী অরবিন্দের দিব্যতনু প্রতিস্থাপন করার পর থেকে, পরের দিন থেকে যেদিন দেহত্যাগ করেছেন সেই দিন সকাল অবধি, আমি এটা ভিডিওতেও বলেছি, প্রতিদিন ওই জায়গাতে কিন্তু উনি ঝাঁট দিয়েছেন। ঝাঁট দিয়ে কি হবে এই প্রশ্ন কিন্তু কোনোদিন করেননি, বা ঝাঁট দিয়ে কি পাওয়া যায় সেই প্রশ্নও কোনোদিন করেননি। কিন্তু কোনো দিন, এমনকি মৃত্যুদিন, সারা রাত উনি নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন এবং সেই দিনই হার্ট ফেল করছে, তো সেই দিনও কিন্তু সেই রাত্রিরে উঠে ওই কাজটা করে উনি করেছেন। এইটা বলার পরে যেটা বলবো আজকে, যে ডকুফিচারটা আপনারা দেখলেন, সেখানে দুটো কথা আমার বলার আছে। একটা হচ্ছে, আমি বলেছি এবং অন্যরাও বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং যাকে আমি দাদু বলি, আমার মা ড্যাডি বলতেন, আরও অনেকে ড্যাডি বলতেন, আজকে মন্নিদিও এখানে আছে, ওরও এখানে একদম শিশু বয়স থেকে আসা। দাদুর প্রভাবে আমরা সবাই মাস্টার অরবিন্দের কাছে এসেছি, এবং আপনারা একটা ছবি দেখলেন যে দাদুর পায়ের তলায় বসে বাবা। এইটা কিন্তু হচ্ছে ছবি। আমার মা দাদুর পাশে বসেছেন, কিন্তু বাবার বসার জায়গাটা লক্ষ্য করবেন পায়ের কাছে। তো সেইটা বলতে গিয়ে একটা ছোট্ট কথা বলি, যে একবার কথা হচ্ছে যে আমরা তখন তো শ্রীমায়ের কাছে পণ্ডিচেরিতে যাই প্রণাম করতে, দর্শন করতে, এবং ওর ঘরে যাই। কি একটা কথায় তখন মা দেহ রেখেছেন, একটা কথায় বাবাকে বলা হলো, তো মার এরকম চেহারা, এরকম একটা মুখ, চোখ, কিছু না। বাবা বলল, আমি তো জানি না। আমি অবাক হয়ে বললাম, তুমি এতবার মায়ের কাছে গেলে আর তুমি বলছো জানি না? তো কি বেরোলো জানেন? বলে না, আমি যখন মায়ের কাছে গেছি কোনোদিন চোখটা ওপরে তুলে তাকাইনি। এই যে একটা, মানে কি বলবো, একটা কিভাবে এটা বলবো জানি না, ভক্তি বলুন, ভালোবাসা বলুন, শ্রদ্ধা বলুন,
প্রণতি বলুন, কোনোদিন মুখটা তুলে তিনি শ্রীমাকে দেখেননি এবং অকপটে সেটা স্বীকার করছেন। তারপরে যেটা বলবো, আজকে তুষারদা এখানে আছে, শান্তাদি আসতে পারেননি, এবং EDF এর কয়েকজন আছেন, DCL এর কয়েকজন আছেন, যে দাদু বলেছিলেন আমার বাবাকে যে তুমি কিন্তু জানবে সাধনের কাজ করা মায়ের কাজ করা। আজকে এই কথাটা পরিষ্কার বলছি যে আশ্রমে থেকে, শ্রী অরবিন্দ আশ্রমে থেকে আমরা যে কাজ করছি মায়ের সেবা, তুমি কিন্তু DCL এ সাধনের কাছে থেকে, ডক্টর সাধন দত্তর কথা বলছেন, তুমি কিন্তু একই কাজ করছো, একই মহিমা সেই জ্ঞানে কাজ করবে। অর্থাৎ কাজটা কিন্তু কোনো দিন কিছু পাওয়ার আশা বা কোনো মাইনে পাওয়ার আশা বা কিছু একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে করবে না। কাজটা করছো তুমি মায়ের জন্যে, যেটুকু তোমার পাওয়ার তুমি মার কাছ থেকে পাবে। এবং আজকে আপনারা একটা ছবি দেখলেন যে সাধন মামা আজকে নেই, কিন্তু একটা ছবিতে আপনারা দেখেছেন শান্তা দিদি, যিনি আজকে ওই কোম্পানির চেয়ারপারসন, তার ছবি দেখলেন বাবার সাথে এবং ডক্টর অসীম মুখার্জির সাথে। তো সেই জ্ঞানে কিন্তু বাবা কুলজিয়ান কর্পোরেশন এবং পরবর্তীকালে DCL এ কাজ করেছে। অর্থাৎ যে কথাগুলো ওর সম্বন্ধে বলা হলো তার মধ্যে অন্তর্নিহিত ব্যাপারটা হচ্ছে যে তিনি কিন্তু ওই কাজটা মায়ের কাজ বলে করেছেন, মাতৃ উপাসনা। আরেকটা কথা বলবো যে উনি যে দেহ রেখেছেন যেদিন, সেই দিন ওর অবস্থা এতটাই খারাপ হয়েছিল, ওকে বড় আরও বড় মাল্টি স্পেশালিটি নিয়ে যাওয়া সম্ভব ছিল না। EDF এ শ্রী অরবিন্দ সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যার নাম করতে করতে বাবা শেষবার ঘুমিয়ে পড়লেন, সেই ডক্টর বিনায়ক দেব আজ এখানে উপস্থিত। আমি কিভাবে আমার কৃতজ্ঞতা জানাবো জানি না, কিন্তু উনি বলেছেন বিনায়ক আসছে, তো এই কথাটা বলে উনি শেষবারের মতন ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু EDF শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র আমাদের কাছে কি, আজকে পার্থদা এখানে আছেন, আর কাউকে দেখতে পাচ্ছি কিনা জানি না, সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু শ্রী অরবিন্দকে নিয়ে, মাকে নিয়ে এই জীবন, তাঁদের কোলেই কিন্তু মৃত্যুবরণ। সেইখানেই আমি বলবো সার্থকতা। আর বাবা যখন চলে যায় তখন বাবার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট একত্রিত করে আমি দেখি মাত্র 1300 টাকা। যে মানুষ জীবনের শীর্ষে, আমি গল্প শুনেছি যে যখন উনি ওই মাইনিংয়ের এটা পেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পাশ করে বিদেশে যান, প্রত্যেকটা জাহাজে গেছিলেন, আমার কাকা পরে প্লেনে, কিন্তু বাবা জাহাজে গেছিলেন, প্রত্যেকটা বন্দরে ফ্রম রাজারানীর কাছ থেকে ফুলের তোড়া দিয়ে, কারণ সদ্য তখন ভারত স্বাধীন হচ্ছে সেই সময় গেছেন, সেই সমাদরে গেছেন। আপনারা ছবি দেখলেন ওখানে। সেই মানুষ যেদিন দেহ রাখলেন, উনি নিজে কিন্তু কোনোদিন সঞ্চয় করেননি, টাকা বাঁচিয়েছেন, আমার দাদা সেই কথাটা বলছিল ছবিতে, টাকা প্রতিদিন বাঁচিয়েছেন, কিন্তু নিজের জন্যে কোনোদিন নিজের ওপর কোনোদিন খরচা করেননি, একটা পয়সা খরচা করেননি, কোনো দিন না। কোনো রকম বিলাসবহুল ব্যাপার তো ছেড়েই দিন, প্রয়োজনের বাইরে এতটুকু নয়। যাই হোক, আজকে সেই জন্যে বলছি সবশেষে যেখানে দাঁড়াই, যে এই যে প্রতিষ্ঠান, এই যে আমাদের ছোট ছোট বন্ধুরা, ভাইরা শ্যামা সঙ্গীত পরিবেশন করল, এবং তার মধ্যে যে নিবেদনটা ছিল, সেই নিবেদন কিন্তু গোটা জীবনে ফুটিয়ে তুলে গেছেন রথীন মিত্র। আর দ্বিতীয় যেটা বলবো, যে ঋতব্রত যে এই এত সুন্দর করে ওর বন্ধুদের সাথে, ওর সহকর্মীদের সাথে
এই যে ছবিটা তৈরি করেছে সেইটার মধ্যেও কিন্তু একটা গভীর ভালোবাসার, একটা গভীর শ্রদ্ধার ছাপ থেকে গেছে, যেটা ঋতব্রত এই স্কুল থেকে পেয়েছে। ও আমার বাবাকে দেখেনি, খুবই ছোট, কিন্তু এই প্রতিষ্ঠান আজও বোধহয় ঋতব্রতর মতন ছেলেকে, সৃজনীর মতন মেয়েকে সেইভাবে শ্রদ্ধা এবং বিনয় শিখিয়ে যায়। এবারে আসি সৃজনীর কথায়। যেদিন আমরা সৃজনীকে ছোট্ট করে এখানে সব শিক্ষকেরা মিলে একবার অভিনন্দন জানিয়েছিলাম রেজাল্ট বেরোনোর পরে, সেদিন আমি বলেছিলাম যে আমার থেকেও বেশি খুশি কিন্তু আমার বাবা। একটা ছোট্ট গল্প বলি সৃজনী। আমি ছোটোবেলায় অঙ্কে খুব খারাপ ছিলাম, আর আমার বাবা ইন্টারমিডিয়েটে রেকর্ড মার্কস পেয়েছিল অঙ্কে। এটা বাবার খুব গভীর দুঃখ ছিল যে একটা ছেলে, আমি রেকর্ড মার্কস পেলাম, আর এই 50-এর ওপর কোনো দিন 100 তুলতে পারে না। এই দুঃখটা থেকে গেল। তো বাবার তো কোনো দিন আমাকে ছোটোবেলা থেকে বকেনি, মারেনি, তো ছেড়েই দাম। তো আমার মার কাছে মার বকা সব রকম হয়েছে, বহুকাল চলেছে, কিন্তু বাবার কাছে কোনো দিন হয়নি। তো বাবা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে, তখন আমি 5ম শ্রেণীতে পড়ি, কি ভাবলো, আচ্ছা তুমি যদি, আমায় জিজ্ঞেস করলো, তুমি যদি এই তোমার কি পেলে তুমি একটু অঙ্কে ভালো করতে পারো। তো আমার তখন সেই মুহূর্তে, আমি ছোট ছিলাম, বারোনিতে বাবার ওখানে যেতাম, একটা ছোট সাইকেল চড়তাম। তো সেটা পাটা লাগছিল, একটা বড় সাইকেল হলে ভালো হয়। তো বাবা ভেবেছে কোনোদিন এরকম বোধহয় কারুর সাথে করেনি, আমাকে ঘুষ দেওয়ার মতন বলেছিল, আচ্ছা তুমি যদি অঙ্কে 100 পাও আমি তোমায় সাইকেল দেবো। বাবা ভেবেছিল যে 50 পেয়ে আসছে বছর পর বছর, এর পক্ষে তো 100 পাওয়া সম্ভব নয়। কিন্তু এমনই আশ্চর্য ব্যাপার, সেইবার 100 পেয়ে গেলাম। বাবাকে নিয়ে বেন্টিং স্ট্রিটে গিয়ে সাইকেল কিনলাম। তো ওই যে নম্বর পাওয়ার মাহাত্ম্য আমি নিজে কোনোদিন বুঝিনি, কিন্তু বাবাকে দেখে বুঝেছিলাম। আমার বাবা শুধু না, আমার গোটা পরিবার, আমার বাবা, কাকা, পিসি সবাই গোল্ড মেডেলিস্ট। গোল্ড মেডেলিস্ট মানে কেউ কোনো দিন নাম্বার 2 হয়নি। আমার পিসি গীতশ্রী, নৃত্যশ্রী, আমার কাকা এখানে গোল্ড মেডেলিস্ট, মানে MBBS-এ এবং তারপরে MRCP-তে, এডিনবারাতে, মানে অসাধারণ মেধাবী। দেখলেই আমার গায়ে জ্বর আসতো। কিন্তু যাই হোক, তো কি আর বলবো, জীবনের, আমি যখন ছোট ছিলাম, এটা তো বলা যায়, একটু হাসির কথা বলেই শেষ করি। সকালবেলা বাবা অফিস যাচ্ছে, আমি শ্যামবাজারে শুয়ে আছি, খুব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জীবন এইভাবে কাটবে না বাবু। আমি পাশবালিশটা এপাশ করে পাটা রেখে বললাম, এইভাবেই কাটবে। যাই হোক, আমার জীবন ওই পাশবালিশ এপাশ ওপাশ করে কিন্তু এই বয়স অবধি চলে গেল। বাবার, আমার একবার একটা হরোস্কোপ করা হয়েছিল, প্রথমবার করা হয়েছিল, সেটা আমার শেষ দাদু করে দিয়েছিল আমি যখন স্কুল পাশ করেছিলাম। তখন তাতে লেখা ছিল, তখন রেজাল্ট বেরোয়নি, যে এর কলেজে পড়া হবে না। বুঝেছো, তোমাকে আমি বলি। তো খুব মন খারাপ হয়েছিল, মন খারাপ হয়ে তারপরে রেজাল্ট দিলাম না, অত তো খারাপ হয়নি। কিন্তু সেই দুঃখটা দেখে মার কাছে, এই বাড়িতেই একবার পরে একজন জ্যোতিষী এসে বলেছিল, আমি উত্তম কুমার, জ্যোতি বসুর সব সঠিক কুষ্টি করেছি, আপনার একটা করতে চাই। মা বললো, না না, আমার করতে হবে না, আমার ছেলের খুব দুঃখ, তাকে এই রকম বলেছিল, একটা কুষ্টি করে দিন। তো আমিও খুব খুশি হলাম যে এই একটা গ্লানিটা ঘুচবে। তারপরে যে কুষ্টিটা এলো, বলল যে 32 বছর বয়সে, ওই অবধি চলবে, 32 বয়সে একদম হবেই হবে কারাবাস। বুঝেছ? তারপরে তো বাবা সেটা দেখলো, দেখে বলল, আমার ছেলে ক্রমাগত ওর মার মতন খরচা করে যায়, কোথা থেকে টাকা আসবে কোনো চিন্তা নেই, ক্রমাগত টাকা খরচা করতে জানে, বল নিশ্চয়ই ধার করে শোধ দিতে পারবে না। তো সেই জন্যেই ওর জেল হবে 1 বছর, লেখাও ছিল 1 বছর হাজতবাস। তো আমার তো বয়স দেখছো, চুলটুল অনেকটাই পেকেছে, 32 অনেক দিনই পেরিয়ে গেছি, এখনও জেলে যেতে হয়নি। যাই হোক, বাবা দেখে হয়তো খুশি হবে। আমার বাবা মা খুব আমার সম্বন্ধে আশাবাদী ছিলেন বলে মনে হয় না, কিন্তু মোটামুটি আজ অবধি মোটামুটি কাটিয়ে গেছি। তো তোমরা তো এত ভালো করেছো, বাবা খুব খুশি হবেন। আজকে একটা কথা বলি সব শেষে, যে একটু হাসির কথাও হলো,
যে বাবার সঙ্গে তো বাকবিতণ্ডা করে এই তর্ক করে এই করতে করতেই কেটে গেল। বাবা চলে যাওয়ার পরে মনে হলো যে এত কেন তিরস্কার, এত বকাবকি কেন করেছি। আমার মাকে কোনো দিন বকতাম না, তো বাবার ওপর প্রচুর বকাবকি করার ব্যাপার ছিল। তবে আজকে যেটা বলি যে তুমি এত ভালো করেছো, বিশেষ করে আমার বাবার সাথে লিঙ্ক করে বলছি যে বাবার কাছে এটা খুব মানে রাখতো, মানে কোথাও 1 নম্বর কাটতে পারবে না। বললাম না 16 বছর ইন্টারমিডিয়েটের মার্কসের রেকর্ড কেউ ভাঙতে পারেনি, তো সেই রকম একটা ব্যাপার ছিল। তো সেই জন্যে আজকে সকলে অনেকটাই সৃজনীর জন্যে আজকে আমরা একটু সেলিব্রেট করব, একটু খাওয়া দাওয়া করব। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, আর সবাই আপনারা এসেছেন। আমি যখন বাবার স্মরণ সভা হয়েছিল আমি বলেছিলাম সুমিত্রাকে যে বাবা তো বেশি লোকের সাথে মিশতো না, কটার বা লোক আসবে, 50টা 100টা, এর বেশি আসবে না। তারপর 400 জন এসে গেছিলো, তো খুব সংকট তৈরি হয়েছিল। তো এবার একটু সাবধান হয়েছি যে না না না, বাবাকে বোধহয় অনেকে সত্যিই ভালোবাসত। তো যাই হোক, তো আপনারা সবাই এসেছেন আজকে সন্ধেবেলা, আমাদের মধ্যে এতটা সময় দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন, সকলকে অনেক 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 ধন্যবাদ। আর আমি আমার বাবা মার সন্তান হিসেবে একটা বাড়তি পাওনা পেয়েছি। তোমাদের মতন তো স্কুলে পড়ার সুযোগ পাইনি, কিন্তু বুড়ো বয়সে এসেও এখানে থেকে যেতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আপনারা এবার আপনাদের যেটা একটা বিরাট বড় কাজ, খেতে যেতে পারেন। আপনারা যান, আপনাদের দেখিয়ে দেবে কোথায় যেতে হবে। তবে একটা কথা আমি বলতে চাই, প্রিন্সিপাল স্যার, একটা না দুটো জিনিস আমি কিন্তু খণ্ডন করব। তুমি বললে যে পাশবালিশ নিয়েই কাটিয়ে দিলে, আজকে যদি পাশবালিশ নিয়ে কাটাতে তাহলে আমাদের এত দৌড়াদৌড়ি করতে হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বলতে জয়াদি রথিনদা বিশেষ ভরসা রাখতো না। আমরা জয়াদিকে প্রতি সময়, আমার বলা উচিত কিনা জানি না, ধৃষ্টতা, সব সময় বলতেন জানিস আমার বাবুয়া ঠিক এই রকম করে। এই কথাটা আমরা জয়াদিকে বলতাম। কাজে তুমি কি করে বলছো যে ভরসা রাখতো? কথাটা যখন উঠলো একবার বলেই দিই, যদিও অনেকে হলে উঠে গেছেন। অমল মামা গল্পটা জানে। আমি পাশ করেছি স্কুল থেকে, এবং আমার তখন সায়েন্স পড়ার ইচ্ছে নেই। সৃজনী থাকলে তুমিও শুনতে পারবে। আমার সায়েন্স পড়ার ইচ্ছে নেই, আমি হয় ইংলিশ নয় ফিলোসফি নিয়ে সেন্ট জেভিয়ার্সে পড়বো, এটা আমার বাসনা। তো আমি প্রায় অঙ্ক ছকের মতন কষলাম, দাদুকে বললাম, শ্যামল কাকা, অরুণ কাকা, মানে একদম পুরো পরিবারের সবাইকে রাজি করিয়ে পেলাম যে হ্যাঁ আমি এটাই করব। করে সভা হলো শ্যামবাজারে, সবাই এলো, সবাই বোঝালো যে না না, ওর তো যেটা পড়তে চায় ওকে সেটাই পড়তে হবে। আমার মা শেষে ঘরে ঢুকলেন, এসে বললেন আমার ছেলের থেকে ভালো আমি তাকে চিনি, আমি বলছি ও ইঞ্জিনিয়ারিং পড়বে মানে ও পড়বে, গল্প শেষ। তারপর আর একটা লাইন বলেছিলেন, আমি মানে বলতে কুণ্ঠিত বোধ করছি, তাও বলছি। তো মা বলেছিলেন যে আমি দেখতে চাই না হেদুয়ার পাশে ছেঁড়া একটা কাঁথার ব্যাগ কাঁধে দিয়ে, ছেঁড়া জামা কাপড়, ময়লা জামা কাপড় পরে কারুর কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইটা তো হচ্ছে মোটামুটি আমার সম্বন্ধে ধারণা।
স্টেজ ফাঁকা।